ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। অনেকদিন পর আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। এতদিন পর কেন ভিডিও নিয়ে আসলাম, এত দেরি হলো কেন, সেই ব্যাপারে আমরা ভিডিও করতে করতে কথা বলে নেব। প্রথমে আমরা দেখে নিচ্ছি কোন টপিক্সের উপরে ভিডিও করছি। দেখো, এনসিইআরটি সিলেবাস অনুযায়ী 2027-এ অর্থাৎ আগামী বছর টিবিএসসিতে অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে মাধ্যমিক ফাইনাল এক্সাম এবং প্রি বোর্ড এক্সাম যারা দিতে যাচ্ছ, অর্থাৎ যারা এবছর ক্লাস 10-এ আছো, তোমরা আগামী বছর মাধ্যমিক ফাইনাল এবং প্রি বোর্ড এক্সাম দেবে। তোমাদের জন্য আজকের এই ভিডিওতে অর্থাৎ তোমাদের দশম শ্রেণীর সায়েন্সের যে ফিজিক্স পার্ট আছে, সেই ফিজিক্সের আলোর প্রতিফলন ও প্রতিসরণ থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, অর্থাৎ কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, তার এই সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটা। মূল প্রসঙ্গে দেখো, ছোট প্রশ্ন কি আসতে পারে এইবার। মোটর গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তোমরা জানো যে মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তোমরা লিখে নাও, আমার সাথে সাথে তোমরা লিখে নাও। এর পরের প্রশ্ন, লেন্সের বক্রতা কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে কি বলে? আনসার হলো প্রধান অক্ষ। লেন্সের বক্রতা কেন্দ্র দিয়ে যে সরলরেখা গমন করে তাকে বলা হয় প্রধান অক্ষ। এরপর কি আছে, দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? আবারও বলছি যে দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? আনসার হচ্ছে, আনসার দেখে নাও তোমরা। তার সাথে একটা অথবা আছে, কি আছে, অর কি আছে, দাড়ি কামানোর কাজে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? আনসার হচ্ছে অবতল দর্পণ। এই প্রশ্নগুলি এইভাবে না শিখে তোমরা যদি অবতল দর্পণের ব্যবহার শিখে নাও, উত্তল দর্পণের ব্যবহার শিখে নাও, তাহলে দেখবে ব্যবহার থেকে প্রশ্ন বহু কমন পেয়ে যাবে। এরপরে দেখো, কোন বস্তুর অর্থাৎ কোনো বস্তুর সদ্বিম্ব পেতে হলে কোন ধরনের দর্পণ প্রয়োজন হয়? দেখো, সদ্বিম্ব পেতে গেলে অবশ্যই কোন ধরনের লেন্স প্রয়োজন হয়? আনসার হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সে সৎ প্রতিবিম্ব গঠিত হয়। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, লেন্সের ক্ষমতা এবং ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক কি? ক্ষমতা এবং ফোকাস দৈর্ঘ্য পরস্পরের অনুন্য, অর্থাৎ লেন্সের ক্ষমতা ইকুয়াল টু 1/, ফোকাস দৈর্ঘ্য। এটা দেখে নাও, লেন্সের ক্ষমতা ইকুয়াল টু 1/, ফোকাস দৈর্ঘ্য। স্নেলের সূত্রটি লিখো। স্নেলের সূত্রটি হলো সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এখানে মিউ হচ্ছে ধ্রুবক। এরপরে একটা ইন্টারেস্টিং প্রশ্ন, শপিং মলে নিরাপত্তার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? তার সাথে আরেকটা অর আছে, গাড়িতে রেয়ার ভিউ মিরর অর্থাৎ ভিউ ফাইন্ডার হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? যানবাহনের পিছনের দৃশ্য দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? এরপরে কি, কোন গুলীয় দর্পণের ক্ষেত্রে বিবর্ধক সর্বদা 1-এর কম হয়? তাহলে এইবার এই প্রশ্নটাকে যদি আমি আরেকটা প্রশ্নে আমি পরিবর্তন করি, যে এটার আনসার কি? আনসার হচ্ছে উত্তল দর্পণ। তাহলে এখান থেকে এসে গেল উত্তল দর্পণের ব্যবহার একটু বুদ্ধি করে পড়তে হয়। উত্তল দর্পণের ব্যবহার কি? গাড়িতে ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহৃত হয়, যানবাহনের পিছনের দৃশ্য দেখার জন্য উত্তল দর্পণ ব্যবহৃত হয়, এগুলি তো শপিং মলের নিরাপত্তার জন্য উত্তল দর্পণ ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে তুমি কি পেলে? 3টা উত্তল দর্পণের ব্যবহার পেয়ে গেলে। এর পরের প্রশ্ন, কোন দর্পণকে অপসারী গুলীয় দর্পণ বলা হয়? আনসার হচ্ছে উত্তল দর্পণকে অপসারী গুলীয় দর্পণ বলা হয়। নেক্সট প্রশ্ন, আপতন কোণ এবং
প্রতিফলন কোণের সম্পর্ক কি? দেখো, আপতন কোণ প্রতিফলন কোণের সম্পর্ক আমরা জানি আপতন কোণ প্রতিফলন কোণের সমান, অর্থাৎ I ইকুয়াল টু R। তাহলে আমরা সম্পর্কটা হলো আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান, সেটাই হচ্ছে সম্পর্ক। তোমরা লিখে নাও। এর পরের প্রশ্ন, প্রতিফলনের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত আলোক রশ্মির প্রতিফলন কোণ কত? প্রতিফলকের সঙ্গে, আবার বলছি, প্রতিফলক এরকম থাকে, প্রতিফলকের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত আলোক রশ্মির প্রতিফলন কোণ কত? এটা প্রতিফলকের সঙ্গে আপতিত আলোক রশ্মির প্রতিফলন কোণ হচ্ছে 30 ডিগ্রি হবে। আনসার হচ্ছে 30 ডিগ্রি হবে, কারণ রশ্মিটা প্রতিফলকের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, কিন্তু প্রতিফলকের উপর যে অবিলম্ব আসে, অবিলম্বের সাথে সে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তাহলে আপতন কোণ 30 ডিগ্রি, আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণও 30 ডিগ্রি হবে। পরের প্রশ্ন, কোন লেন্স দ্বারা সর্বদা সৎ প্রতিবিম্ব গঠিত হয়? আনসার হচ্ছে অবতল লেন্স। অসৎ প্রতিবিম্ব পেতে গেলে অবতল লেন্স লাগবে, আর সৎ প্রতিবিম্ব পেতে গেলে উত্তল লেন্স লাগবে। এবার কিন্তু আমি সাজেশনে অনেক কম প্রশ্ন দিয়েছি গত বছরের তুলনায়। পরের কোয়েশ্চন আমরা দেখে নিচ্ছি, কোন গুলীয় দর্পণ সৎ অসৎ উভয় প্রকার প্রতিবিম্ব গঠন করে? একটা গুলীয় দর্পণ আছে যেটা সৎবিম্ব কোনো কোনো সময় গঠন করে বস্তুর অবস্থানের উপর ভিত্তি করে, আবার অসৎ বিম্বও গঠন করে, সেটা হচ্ছে অবতল দর্পণ। নেক্সট প্রশ্ন, কোন দর্পণে একটি সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হয়? সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব পেতে হলে অবতল দর্পণ দরকার, অর্থাৎ অবতল দর্পণে বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। নেক্সট প্রশ্ন, উত্তল দর্পণের ব্যবহার লিখো। আমি আগেই বলেছিলাম উত্তল দর্পণের ব্যবহার, উত্তল লেন্সের ব্যবহার, উত্তল দর্পণের ব্যবহার আমি প্রশ্নের মধ্যে বলে দিয়েছি। এবার লেন্সের, উত্তল লেন্সের কি কি ব্যবহার আছে? চশমাতে, আমরা যারা চশমা পরি কাছের জিনিস দেখার জন্য উত্তল লেন্স ব্যবহার করি। ক্যামেরাতে, আমার যে মোবাইলের ক্যামেরা আছে সেগুলিতে উত্তল লেন্স। অনুবীক্ষণ যন্ত্র অর্থাৎ মাইক্রোস্কোপে উত্তল লেন্স ব্যবহার করা হয় ছোট জিনিসকে বড় করে দেখার জন্য। পরে কোয়েশ্চেন হলো, কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বুঝো? গত বছর প্রশ্ন আসছিল কি, জলের প্রতিসরাঙ্ক কত? কাচের প্রতিসরাঙ্ক কত? 1.5। এবার পরীক্ষাতে প্রশ্ন আসলো, তোমাদের একটু অ্যালার্ট থাকা দরকার যে কাচের প্রতিসরাঙ্ক কত যদি পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে প্রশ্ন হচ্ছে, আনসার হচ্ছে 1.5। এবার প্রশ্নটা হচ্ছে কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বুঝো? এই আনসারটা তোমরা লিখবে, দরকার লাগে কমেন্টে লিখবে, আমি তোমাদেরকে আনসার বলে দেব যদি না পারো। আর যারা পারবে তারা কমেন্টে লিখে দেবে শূন্য স্থানের পরম প্রতিসরাঙ্ক কত? শূন্য স্থানের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 1। এবার আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, অবতল দর্পণের সম্মুখে বস্তুর কোন অবস্থানের জন্য সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে? অর্থাৎ অবতল দর্পণের সামনে কোথায় বস্তুকে রাখলে সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে? আনসার হচ্ছে অবতল দর্পণের সম্মুখে ইহার ফোকাস থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে। অবতল দর্পণের সামনে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে যে কোনো অবস্থানে বস্তুকে রাখলে প্রতিবিম্ব সৎ ও বিবর্ধিত পাওয়া যাবে, অর্থাৎ সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। আবারও বলছি, দর্পণের ফোকাস থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে যে কোনো স্থানে প্রধান অক্ষের উপর কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব সৎ ও বিবর্ধিত হয়। পরের প্রশ্ন কি, অবতল দর্পণে বস্তুর অসৎ সমশিষ্য বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হলে বস্তুর অবস্থান কোথায় হবে? এবার বলছে বস্তুকে কোথায় রাখতে হবে যদি অসৎ সমশিষ্য বিবর্ধিত প্রতিবিম্ব পেতে হয় অবতল দর্পণে? আনসার হচ্ছে অবতল দর্পণের সম্মুখে ইহার মেরু থেকে ফোকাসের মধ্যে যে কোনো অবস্থানে বস্তুকে রাখলে অসৎ সমশিষ্য বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। তোমরা যদি লিখে না থাকো একটা স্ক্রিনশট মেরে নাও। এই হচ্ছে 19টা ছোট প্রশ্ন। প্রশ্ন বেশি দেইনি, 19টা ছোট প্রশ্ন, আশা করি তোমরা শিখতে পারবে। এখান থেকে আশা করি তোমাদের কমন আসবে, কারণ এখন থেকে আমি যখন থেকে ভিডিও করতেছি প্রত্যেক বছরই আমার সাজেশন কমন আসছে, সুতরাং সেটাও আমি অনুমান করতে পারি যে এবছরও আসবে।
এবার দেখে নিচ্ছি আমাদের বড় প্রশ্ন। বড় প্রশ্নে কি বলছে? বড় প্রশ্নের মধ্যে আছে শর্ট আনসার আর আছে লার্জ আনসার। শর্ট আনসারের মধ্যে 2 নম্বরের প্রশ্ন আসবে, লার্জ আনসারের মধ্যে 5 মার্কের প্রশ্ন আসবে। তাহলে বড় প্রশ্ন তো ডিরেক্ট কোনো বড় প্রশ্ন আসবে না, 5 নাম্বারের কোনো বড় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হয় না। সেই জন্য আমি যে প্রশ্নগুলি দিয়েছি এটি 2 অথবা 3 প্যাটার্নের, হ্যাঁ 2 অথবা 3 মার্কের প্যাটার্নের। যদি 5 মার্কের কোয়েশ্চেন আসে তাহলে 2+3 করে দেবে, অথবা 1+1 এরকম করে দিয়ে দেবে, অর্থাৎ 1+2+2 করে এভাবেও দিতে পারে। প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন কি? যানবাহনের ভিউ ফাইন্ডার হিসাবে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? এরপরের প্রশ্ন, মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? প্রশ্ন হচ্ছে যানবাহনের ভিউ ফাইন্ডারে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? 2027 সালে মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? পরের প্রশ্ন, আলোর প্রতিফলনের সূত্রটি লিখো। দেখো গত বছর এসছে কি, অর্থাৎ 2026 সালে এসছে আলোর প্রতিসরণের সূত্র। তাহলে 2027 সালে আলোর প্রতিফলনের সূত্র খুব ইম্পর্টেন্ট, কেননা এটা 2024 সালেও এসছে, 2025-এও 2024 না 2025-এ এসছে আলোর প্রতিফলনের সূত্র। সুতরাং 2027-এ এটা ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, গুলীয় দর্পণের, গুলীয় দর্পণ বলতে আমরা কি বুঝি? উত্তল এবং অবতল। ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ব্যাপারটা ক্লিয়ার? গুলীয় দর্পণের না বলে তারা দিতে পারে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক প্রতিষ্ঠা করো, অথবা অবতল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক প্রতিষ্ঠা করো। অর্থাৎ তোমাদের দুটোই শিখতে হবে। আর যদি গুলীয় দর্পণ বলে যে কোনো একটা দিয়ে দিলেই হবে। আশা করি পরীক্ষাতে গুলীয় দর্পণ বলে কনফিউশন করবে না, তারা এটা মেনশন করে দেবে। আদারওয়াইজ শর্ট কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে, গুলীয় উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র ফোকাস দূরত্বের সম্পর্ক কি লিখো, বা এমসিকিউ আসতে পারে। পরের প্রশ্ন দেখে নিচ্ছি। 40 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে ব্যাসার্ধ আছে, দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আবারও বলছি, এখানে ব্যাসার্ধ আছে, উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ব্যাসার্ধ মানে বক্রতা ব্যাসার্ধ, মানে সি দেওয়া আছে, আর তোমাকে বার করতে হবে, কারণ আর ইকুয়াল টু c/2, এটার অর্ধেক হয়ে যাবে। তাহলে এই যে আমি 5 নম্বরের কোয়েশ্চেনটা দিয়েছি, এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি তো 40 দিয়ে দিয়েছেন, 40 সেন্টিমিটার দিয়ে দিয়েছেন, এটা কি 40 সেন্টিমিটার দিয়েই পরীক্ষায় আসবে না যদি আসে? না, সেটা আমি বলতে পারবো না যে আমি 40 দিছি 40 দিয়েই আসবে। এখানে 40 না দিয়ে 60 দিয়ে তারা দিতে পারে, 70 দিয়ে দিতে পারে, 36 দিয়ে দিতে পারে, 80 সেন্টিমিটার দিয়ে দিতে পারে। আমি এই কোয়েশ্চনটা একটা স্যাম্পল হিসেবে দিয়েছি, তোমাদের সেই ধারণাটা থাকা উচিত যে এই কোয়েশ্চনটা যখন করবে যে এই কোয়েশ্চনের এই যে নাম্বারটা 40 এটা চেঞ্জ করেও এক্সামে আসতে পারে। পরের প্রশ্ন কি? উত্তল এবং অবতল দর্পণের মধ্যে দুটি পার্থক্য লিখো। নেক্সট প্রশ্ন, উত্তল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? আবার বলছি, উত্তল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? তার সাথে একটা অথবা আছে, কোন ধরনের লেন্স অপসারী রূপে কাজ করে রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। সেম প্রশ্ন, 6 আর 7 সেম প্রশ্ন। আবার বলছি 6 এবং 7 সেম প্রশ্ন। অবতল লেন্সের মধ্য দিয়ে রশ্মি গেলে অপসারী রশ্মি রূপে পরিণত হয়, সেটা চিত্রটা এঁকে দেখাও। আর যদি 6 নম্বরটা আনসার করো সেক্ষেত্রেও যদি তুমি চিত্র দাও, সেক্ষেত্রে 100% মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে। পরের প্রশ্ন কি? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কাছে প্রতিসরাঙ্ক 1.5 হলে কাছে আলোর গতিবেগ কত? এই প্রশ্নটা 8 নম্বরের প্রশ্নটা যদি পরীক্ষাতে আসে তাহলে হুবহু আসবে, চেঞ্জ করবে না। পরের প্রশ্ন, লেন্সের ক্ষমতা কি? গত বছর এসআই একক এসেছিল। লেন্সের ক্ষমতা 4D, ইহার ফোকাস দৈর্ঘ্য কত, ইহা কি ধরনের লেন্স? এখানেও তোমাদের মনে রাখতে হবে যে +4D না দিয়ে +2D দিতে পারে, বা +2.5D দিতে পারে। সেই জন্য আমি এখানে নিচে লিখে দিয়েছি, দেখো মনে রাখবে এই প্রশ্ন সংখ্যা চেঞ্জ করে
মনে রাখবে একই প্রশ্ন সংখ্যা চেঞ্জ করেও আসতে পারে, এই কথাটা খেয়াল রাখবে। পরের প্রশ্ন, একজন ডাক্তার, একজনের না, এটা ভুল হয়েছে, একজন ডাক্তার হবে। একজন ডাক্তার প্লাস 2.0D ক্ষমতার একটি ত্রুটিহীন লেন্স প্রেসক্রিপশনে লিখলেন। প্রেসক্রিপশনে লিখলেন কি, লেন্সের ক্ষমতা হচ্ছে +2D। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো, লেন্সটির প্রকৃতি নির্ণয় করো। ওই যে একটু আগে আমি দিয়েছি +4D না দিয়ে +2D দিয়েছে, এখানে 4 এর জায়গায় 2 চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, একটি লেন্সের ক্ষমতা -2D, এখানে আগেরটা হলো 4D, এটা হলো মাইনাস দিলে কি ধরনের লেন্স হবে? তাহলে এগুলি আমি 3টা প্রশ্ন দিয়েছি, 3টা প্রশ্নের করার প্যাটার্ন সেমই, অর্থাৎ এখানে 9, 10, 11 3টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এখান থেকে 2 মার্ক দিয়ে পরীক্ষায় আসতে পারে। এরপরে, কোনো বস্তু যখন অবতল দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থান করে তখন প্রতিবিম্ব কিরূপ হবে? রশ্মি চিত্র একে দেখাও। তার সাথে অথবা আছে, অবতল দর্পণ কিভাবে কোনো বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে রেখাচিত্রের সাহায্যে দেখাও। এখানে দেখো 12 নম্বরে 2টা প্রশ্ন আছে, অথবা আছে 2টা প্রশ্নের একটাই আনসার, অর্থাৎ তোমাকে পরীক্ষাতে প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে। এর পরের প্রশ্ন, চিহ্নিত চিত্র অঙ্কন করে অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব গঠন দেখাও যখন বস্তু অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করে। তার সাথে একটা অথবা আছে, একটি বস্তু যখন অবতল লেন্সের বক্রতা কেন্দ্রের পেছনে মানে কোন জায়গাতে? বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে, অর্থাৎ বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থান করে তখন প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি কিরূপ হবে চিত্রের সাহায্যে দেখাও। পরের প্রশ্ন, অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান, আকার, প্রকৃতি চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও যখন বস্তুর অবস্থান দর্পণের বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থান করে। তার সাথেও একটা অর আছে, অবতল দর্পণ কিভাবে কোনো বিস্তৃত বস্তুর মানে বড় একটা বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে রেখাচিত্রের সাহায্যে দেখাও। দেখো আমি এখানে 12 নম্বর কোয়েশ্চনে একটা অর দিয়েছি, 13 নম্বর কোয়েশ্চনেও একটা অর দিয়েছি, 14 নম্বর কোয়েশ্চনেও একটা অর দিয়েছি। এবার আমরা দেখে নিচ্ছি 15 নম্বর কোয়েশ্চন। 15 নম্বর কোয়েশ্চনে একটা অথবা দিয়েছি, দেখো কোনো বস্তু যখন অবতল দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থান করে তখন প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে রশ্মিচিত্রের সাহায্যে দেখাও। অবতল দর্পণ কিভাবে কোনো বস্তুর বিস্তৃত বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে রেখাচিত্রের সাহায্যে দেখাও। পরের প্রশ্ন, কোনো বস্তু যখন উত্তল দর্পণের মেরু এবং অসীমের মধ্যে অবস্থান করে তখন প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে প্রকৃতি রশ্মিচিত্রের সাহায্যে দেখাও। দেখো আমি তোমাদেরকে 12 থেকে 16 অবধি যে 5টা প্রশ্ন আছে, আমি আবারও বলছি 12 থেকে 16 অবধি যে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন রশ্মিচিত্রে একটু ডিফিকাল্ট, যারা একেবারে একটু স্টুডেন্ট আছো, নর্মাল স্টুডেন্ট যারা আছো তাদের জন্য একটু ডিফিকাল্ট চিত্র আঁকা, কিন্তু এই 12 থেকে 16 আমার মনে হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন 3 মার্ক দিয়ে পরীক্ষায় আসবে। আবার বলছি 12 থেকে 16 এখান থেকে একটা প্রশ্ন 3 মার্ক দিয়ে পরীক্ষায় আসবে। যদি এই প্রশ্নগুলির আনসার বুঝতে অসুবিধা হয় তাহলে এই রশ্মিচিত্রের উপরে আমার আলাদা ভিডিও আছে, সেই ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আনসার পেয়ে যাবে হুবহু। এরপরে দর্পণ ও লেন্সের অঙ্ক বই থেকে দেখো। তাহলে আমি কি দিলাম? টোটালে মাত্র 16টা প্রশ্ন দিলাম। এই 16টা প্রশ্নের মধ্যে তোমরা এই চ্যাপ্টারের 9 মার্ক আশা করি হুবহু পেয়ে যাবে, টেনশন নেওয়ার কারণ নেই। আর যদি মনে করো আরো বেশি তোমাদের পড়ার ইচ্ছা, যারা ভালো স্টুডেন্ট আছো অবশ্যই বই ফলো করবে এবং সিলেবাস ফলো করবে, তাহলে এবার